নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ঘুরে বেড়াচ্ছেন নাকি বাড়িতে বসে? তবে যাই করুন না কেন, আপনাদের সঙ্গ আমরা ছাড়ছি না। আর সেই জন্যই তো আপনাদের মানস ভ্রমণের সঙ্গী হতেই চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে বিচড উইংস চ্যানেলে। বেড়ানোর নানা রকম ইনফরমেশন প্রোভাইড করে আপনাদের যদি কোনো সাহায্যে আসতে পারি তাহলে আমরা ধন্য হব। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করে নিন, যাতে কোনো ভিডিও আপলোড করলেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আজকে এমন একটা জায়গায় যাব যাকে বলা হয় দক্ষিণ কৈলাস। সেটা কোথায়, কি আছে সেখানে, কিভাবে যাব এবং আরও অনেক ইনফরমেশন তুলে ধরবো এই ব্লগে। তাই আপনারাও আমাদের সঙ্গে থেকে ট্রিপটাকে এনজয় করুন। তাহলে চলুন শুরু করছি আজকের ব্লগটা একটা পৌরাণিক কাহিনী দিয়ে। একবার মহাদেব আর পার্বতী দুজনে মিলে ঠিক করলেন যে ছেলেদের বিয়ে দেবেন, আর শর্ত রাখলেন যে দুজনের মধ্যে আগে যে পৃথিবীকে প্রদক্ষিণ করে আসবে তাকেই তিনি বিয়ে দেবেন আগে। কার্তিক ময়ূরের পিঠে চেপে বেরিয়ে পড়লেন, কিন্তু গণেশ তার মা বাবাকে এক জায়গায় বসিয়ে প্রদক্ষিণ করে বললেন যে ওনার কাছে বিশ্ব ব্রহ্মাণ্ডের চেয়েও বড় তার পিতামাতা, তাই তার পৃথিবীর প্রদক্ষিণ হয়ে গেছে, তাই গণেশের বিয়ে হয় আগে। এই দেখে কার্তিক রেগে গিয়ে ময়ূরের পিঠে চেপে বেরিয়ে যান অন্য জায়গায়। মহাদেবও ওনার পিছু নেন রাগ ভাঙানোর জন্য। অনেক প্রচেষ্টার পর কার্তিক থেমে যান, আর মহাদেবও পার্বতীকে নিয়ে রয়ে যান সেখানে ইস্টার্ন ঘাটসের নালামালা পর্বতের মাঝে শৈল পাহাড়ে, আন্ধ্রপ্রদেশের নালদিয়াল ডিস্ট্রিক্টের ছোট্ট শহর, নাম শ্রীসাইলাম। যেখানে মহাদেব আছেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ মল্লিকার্জুন স্বামী রূপে, আর পার্বতী আছেন ভ্রমরাম্বা দেবী রূপে, 18টি মহাশক্তিপীঠের মধ্যে ষষ্ঠ শক্তিপীঠে, যেখানে সতীর ঘাড় পড়েছিল। বন্ধুরা, আপনারা কি রেডি? চলুন তাহলে বেরিয়ে পড়ি। 13 আগস্ট 2024। এখন ভোর 5টা। পৌঁছলাম তিরুপতির এপিএসআরটিসি বাস স্ট্যান্ডে। এখান থেকে অনেক দূরপাল্লার বাস ছাড়ে, যেমন চেন্নাই, হায়দ্রাবাদ ইত্যাদি। এই ব্যাপারে ডিটেলসে জানতে হলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চেক করে নেবেন। হ্যালো, গুড মর্নিং। আমরা তিরুপতিতে এখন। কালকে খুব সুন্দর দর্শন হয়েছে, আশা করি আপনারা সেটা দেখেছেন। আজকে আমরা যাচ্ছি তিরুপতি থেকে শ্রীসাইলাম, আর এই বাসটা ওখানে পৌঁছবে 7টার সময়। একদমই অর্ডিনারি বাস, এক্সপ্রেস বাস। এখানে সেরকম কোনো ভলভো বা এসি বাসের অপশান নেই, তো বাধ্য হয়ে আমাদের এটা নিতে হলো, কেননা ডাইরেক্ট কোনো ট্রেনও এখান থেকে যায় না। এটা ছাড়বে 6টার সময়। এই বাসের ভাড়া কত তাও জানি না এখন। আমরা এলাম, উঠে বললো যাবে বলে উঠে বসে আছি এখনও। তবে আমাদের পৌঁছানোটা একটা চাপের আছে, জানেন না, কেননা আমাদের 9টার সময় দর্শন আছে মল্লিকার্জুন স্বামী, তো 7টায় পৌঁছবে। তো বাস স্ট্যান্ড থেকে কত দূর তাও জানি না মন্দির। চলুন দেখা যাক কি হয়। ঠিক 6টা বাজতেই বাস ছেড়ে দিল। ওই দেখুন শ্রীনিবাসম কমপ্লেক্স, চিনতে পারছেন? যেসব বন্ধুরা আমার সাথে আগের ব্লগগুলোতেও ছিলেন তারা এতক্ষণে জেনে গেছেন যে শ্রীনিবাসম কমপ্লেক্স কী এবং এখানে কী হয়। আর যারা জানেন না, যারা আমার ব্লগগুলো দেখেননি, তারা অবশ্যই লিঙ্কটা চেক করে নেবেন, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। উঠছি এখন শ্রীনিবাসা ফ্লাইওভারে, যেটা 9.8 কিলোমিটার লম্বা। আরেকটা জিনিস খেয়াল করুন যে প্রতিটা জায়গায় বালাজির তিলক আঁকা, তেলেগু ভাষায় নামাম। এই দেখুন আলিপিরি গরুদা সার্কেল ক্রস করছি। খেয়াল করলেন টোল প্লাজাটা? গতকাল রাত্রেও কিন্তু এই দিক দিয়ে ফিরছিলাম। এখান দিয়ে বাসটা বাঁ দিকে ঘুরলো, ডান দিকে তিরুমালা যাওয়ার রাস্তা চলে গেল। যারা তিরুপতি দর্শন সিরিজটা দেখেননি তারা দেখে নেবেন, এই জায়গাটার ব্যাপারে আইডিয়া পেয়ে যাবেন। বাসটা এখন শ্রী কল্যাণা ভেঙ্কটেশ্বর স্বামী টেম্পলের পাশ দিয়ে যাচ্ছে, যেখানে আগের দিন এসেছিলাম ভোরবেলায় আর এসে পা মুচকে গেছিল। এটা ঠিক সেই জায়গাটা। কি দারুণ লাগছে না দেখতে? আসলে 2 দিন পরে তো ইন্ডিপেন্ডেন্স ডে। বৈষম্যতার মাঝেও একতা, মনের মধ্যে হঠাৎ এই ভাবনাটা জাগিয়ে তুলল এই দৃশ্যটাই।
এত অচেনা মানুষের ভিড়েও কোথাও যেন এদের আপন বলে মনে হয়, কারণ আমরা ভারত মাতার সন্তান। আমাদের বাস ফেয়ার একজনের 640 টাকা করে পড়ল। চলে এলাম বান্দাপালি টোল প্লাজা, মানে এখন আছি আমরা ন্যাশনাল হাইওয়ে 40-তে। আর ঠিক এই স্পট থেকে শ্রীসাইলামের ডিস্টেন্স হচ্ছে 293 কিলোমিটার। তিরুপতি থেকে শ্রীসাইলামের ডিস্টেন্স 391 কিলোমিটার, আর হায়দ্রাবাদ থেকে মাত্র 230 কিলোমিটার। এখন দেখে নেওয়া যাক কোন কোন উপায়ে শ্রীসাইলাম যাওয়া যায়। প্রথমেই বলি ট্রেনের কথা। তিরুপতি থেকে শ্রীসাইলাম যাওয়ার ডাইরেক্ট কোনো ট্রেন নেই। তিরুপতি থেকে ট্রেনে মার্কাপুর রোড রেলওয়ে স্টেশনে নেমে সেখান থেকে বাস বা প্রাইভেট কারে শ্রীসাইলাম পৌঁছতে পারেন, অথবা তিরুপতি থেকে কম্বাম স্টেশনে নামতে হবে, সেখান থেকে আপনারা ডাইরেক্ট ট্যাক্সিতে শ্রীসাইলাম পৌঁছতে পারেন। তিরুপতি রেলওয়ে স্টেশন থেকে শেষাদ্রি এক্সপ্রেসে অঙ্গুল পৌঁছতে পারেন, সেখান থেকে স্টেট ট্রান্সপোর্ট বাসে শ্রীসাইলাম পৌঁছতে পারেন। বাকি ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তবে বাসের ক্ষেত্রে অনেকগুলো রুট আছে। তিরুপতি বাস স্ট্যান্ড থেকে আপনারা বাসে চেপে কুর্নুল পৌঁছতে পারেন, সেখান থেকে বাস আছে শ্রীসাইলাম যাওয়ার প্রতি 4 ঘন্টা অন্তর, অথবা কুর্নুল থেকে আপনারা ট্যাক্সিও পেয়ে যেতে পারেন। এছাড়া আমরা যেভাবে যাচ্ছি APSRTCর বাসে, যেটা আপনাদের ডাইরেক্ট পৌঁছে দেবে শ্রীসাইলাম। আর যারা ডাইরেক্ট শ্রীসাইলাম যেতে চান গাড়িতে, তারা তিরুপতি রেলওয়ে স্টেশন অথবা বাস স্ট্যান্ডেই ট্যাক্সি পেয়ে যাবেন। আর তিরুপতি থেকে ফ্লাইটে যেতে হলে আপনাদের প্রথমেই যেতে হবে রেনিগুন্টায়। সেখানে শ্রী ভেঙ্কটেশ্বরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে হায়দ্রাবাদের ফ্লাইট ধরতে হবে। হায়দ্রাবাদ থেকে বাস বা ট্যাক্সিতে পৌঁছে যাবেন শ্রীসাইলাম। বাসের স্পিড নেওয়ার সাথে সাথেই আমাদের চোখে ঘুম এসে যাচ্ছে। বন্ধুরা, আপনারা তো জানেন গতকাল আমরা শ্রীসাইলামের বাসটা মিস করি, আর তিরুমালা থেকে নেমে কোনো হোটেল পাচ্ছিলাম না। ফর্চুনেটলি স্টেশনের কাছেই মোটামুটি একটা হোটেলে উঠলাম কয়েক ঘন্টা রেস্ট নেবার জন্য। নাম দুর্গা রেসিডেন্সি, যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর ডিনারের কথা আর কি বলবো, কিছু না পেয়ে বাইরে থেকে এই সব নিয়ে ঢুকলাম। এই টেম্পল টাউনটা পুরোই ভেজ, কিন্তু যা স্পাইসি, মুখে ছোঁয়াতেই পেট জ্বলতে শুরু করলো। তখন প্রায় রাত 12টা, আর ভোর 5টায় তিরুপতি বাস স্ট্যান্ডে অলরেডি চলে এসেছি, তাই আমাদের এই অবস্থা। গতকালের ডিনারের গল্প করতে করতে আজকে লাঞ্চ টাইম হয়ে গেছে, মানে বাসটা এখন দাঁড়াবে লাঞ্চের জন্য। চলুন নেমে পড়ি। এটা কিন্তু ফার্স্ট হল্ট নয়, মাঝে মাঝে এরকম বাসটা কিছুক্ষণের জন্য দাঁড়াচ্ছে, তারপর ছেড়ে দিচ্ছে, তবে বেশিক্ষণের জন্য না, কিন্তু এই এখন হয়তো একটু বেশিক্ষণের জন্যই দাঁড়াবে। যাই হোক, আমরা যতক্ষণ খাচ্ছি ততক্ষণ আপনারা এখানকার সিনারিটা দেখুন। চোখ জুড়ানো ল্যান্ডস্কেপটা দেখতে দেখতে লাইক করতে ভুলবেন না, আর সঙ্গে বেল আইকনটা অবশ্যই টিপবেন। আবার যাত্রা শুরু হলো। আমরা কি খেলাম দেখুন, এছাড়া এখানে কিছু পাওয়া যায় না। টেস্টের কথা বলতে গেলে একটা কথা বলতে পারি যে খিদে এমন একটা জিনিস যেটা যে কোনো খাবারের টেস্ট বাড়িয়ে দেয়। আমাদের ক্ষেত্রে এখন এটাই অ্যাপ্লিকেবল। তিরুপতি থেকে শ্রীসাইলাম যাওয়ার এই রাস্তাটা এতটাই ভালো আর মসৃণ যে বাস প্রায় হাওয়ার গতিতে ছুটছে। ভলভো বাসে বাইরের হাওয়াটা বোঝা যায় না, কিন্তু এই এক্সপ্রেস বাসের মধ্যে সবার চুল এলোমেলো হয়ে যাচ্ছে, এর এক আলাদা মজা। আর প্রকৃতির সৌন্দর্যের কথা কি বলবো, সেটা আপনারাই নিজের চোখে দেখুন। আশেপাশে যে জঙ্গলটা দেখছেন সেটা হলো বিখ্যাত নালামালা ফরেস্ট, যেটা অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানার 5টা ডিস্ট্রিক্ট জুড়ে। এখানে 147টি ট্রাইবাল হ্যামলেট আছে, যাদের পপুলেশন হলো 15,000। এই চেঁচু আদিবাসীরা প্রিমিটিভ স্টাইলে জীবন ধারণ করে, জঙ্গলই তাদের ভরসা। কোনো চাষবাস করে না, শুধু শিকার করেই খায়। এই নালামালা ফরেস্টের একটা অংশ হলো ভারতের মধ্যে সবচেয়ে বড় টাইগার রিজার্ভ, যার নাম নাগার্জুন সাগর শ্রীসাইলাম টাইগার রিজার্ভ, আর এখনকার নতুন নাম রাজীব গান্ধী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এখানে মোট 48টি বাঘ আছে। এটা ওয়ান অফ দ্য ট্যুরিস্ট স্পট, যেটা খোলা থাকে প্রতিদিন সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত।
আপনারা জঙ্গল সাফারি করতে পারেন। আর 2 থেকে 3 ঘন্টা ডিউরেশন। আর এখানকার বেস্ট টাইম হচ্ছে অক্টোবর থেকে জুন। তেলেগুতে নালামালা শব্দটির অর্থ হলো কালো পাহাড়। জঙ্গলটা এতটাই ঘন যে সূর্যের আলো ভালোভাবে ঢোকে না, তাই এমন নাম। আমরা আছি শ্রীসাইলাম ঘাট রোডে, যেটা বন্ধ থাকে রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত। মানে এই টাইমে কেউ শ্রীসাইলামে ঢুকতে বা বেরোতে পারবেন না। পাহাড়ি রাস্তা হলেও রাস্তা কিন্তু মাখনের মতো স্মুথ। এ বাবা, এখন আটকে গেছি। 2টো বাস একসাথে পাস করতে পারবে না, এই রাস্তাটা খুবই সরু। অপোজিট সাইডের বাসটা আটকে গেছে, তাই বাধ্য হয়ে আমাদের বাসটাকে ব্যাক করতে হচ্ছে। এইসব পাহাড়ি রাস্তায় এটাই প্রবলেম। তবে এখানকার ড্রাইভারদের হাত খুবই ভালো, অনেক রকম টাফ সিচুয়েশনে ওরা গাড়ি পাস করতে পারে। মাইথোলজিক্যালি এই নালামালা ফরেস্টের সাথে রামায়ণ আর মহাভারতের সাথেও লিঙ্ক আছে। যেমন এটা অনেকেই বিশ্বাস করেন যে শ্রীরামচন্দ্র বনবাসের সময় যেই শবরীর সাথে দেখা করেন তিনি এই জঙ্গলেরই ট্রাইবাল চিফ। পাণ্ডবরাও নাকি বনবাসের সময় এই জঙ্গলেই লুকিয়েছিলেন আর তারপরে শ্রীসাইলামের মন্দির দর্শন করেন। এই জঙ্গল সম্পর্কে আরও অনেক গল্প আছে, যেগুলো আজ আর করছি না। এখন কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই নামতে হবে। ফাইনালি শ্রীসাইলাম পৌঁছলাম। এখন বাজে 7:15, প্রায় 12.5 ঘন্টা লেগে গেল। উঠলাম মল্লিকার্জুন সদনে। এখানে অ্যাডভান্স বুকিং করা ছিল। এটা মন্দিরেরই ট্রাস্ট, শ্রীশাইলা দেবাস্থানমসের আন্ডারে। আর বাস স্ট্যান্ড থেকেও মাত্র 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। মন্দির থেকে মাত্র 850 মিটার। বন্ধুরা, শ্রীশাইলা দেবাস্থানমসের আন্ডারে এইরকম অনেক ট্যুরিস্ট লজ আছে যেগুলোতে থাকার খরচ খুবই কম অন্যান্য হোটেলের থেকে। আর এখানে বড় বড় হোটেল খুব একটা চোখে পড়বে না। আপনারা এপি ট্যুরিজমের হোটেলে উঠতে পারেন। রুমটা দেখুন কি বিশাল। এখানে আসার আগে আপনারা অনলাইনে অ্যাডভান্স বুকিং করে নেবেন। আমি সমস্ত লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চেক করে নেবেন। ওয়াশরুম আর ল্যাট্রিন আলাদা, মাঝে বেসিন রাখা। এখন বাজে প্রায় রাত 8টা আর দর্শনের টাইম 9টায়, তাই তাড়াতাড়ি রেডি হয়েই বেরোতে হবে আমাদের। আর সেই কারণেই এই ট্যুরিস্ট লজের ব্যাপারে আর কিছু দেখাতে পারছি না। ততক্ষণ আপনারাও রেডি হয়ে নিন, দেখা হবে মন্দিরে। এখনই প্রায় 9:15 আর আমাদের দর্শনের টাইম 9টা, তাই ওয়াকিং ডিস্টেন্স হলেও আর রিস্ক না নিয়ে অটোতে করেই চলে এলাম মন্দিরের কাছে। শ্রী ভ্রমরাম্বা দেবী মল্লিকার্জুন স্বামী টেম্পলের এন্ট্রেন্স হলো এইটাই। ওম নমঃ শিবায়। এই মন্দিরেরও ড্রেস কোড আছে। ছেলেদের শার্ট ট্রাউজার, টি শার্ট চলবে না বা ধুতি, আর মেয়েদের শাড়ি অথবা সালোয়ার কুর্তা সঙ্গে দুপাট্টা মাস্ট। ভ্রমরাম্বা দেবীর মন্দিরও কিন্তু এই কম্পাউন্ডের মধ্যেই আছে, অন্য কোথাও যেতে হবে না। কিন্তু সেই জায়গাটা খুব একটা আমি দেখাতে পারবো না, কারণ আমার কাছে ফোন থাকবে না। এই মন্দির কমপ্লেক্সের ভেতরেই ফ্রি শুকিপিং সেন্টার আছে, আর মোবাইল আর লাগেজের জন্য 10 টাকা করে নিচ্ছে। এই মন্দিরে অনেক রকম দর্শন আছে, যেমন স্পর্শ দর্শনম 500 টাকা, অলঙ্কার দর্শনম 500 টাকা, অতি শীঘ্র দর্শন 300 টাকা, শীঘ্র দর্শন 150 টাকা। আর আছে 500 টাকার ভিআইপি দর্শন। ভ্রমরাম্বা দেবীর দর্শনের ক্ষেত্রে আছে 200 টাকার শীঘ্র দর্শন আর 500 টাকার অতি শীঘ্র দর্শন। স্পর্শ দর্শনমের ক্ষেত্রে গর্ভগৃহের ঠিক সামনে ছেলেদের আপার ক্লথটা খুলে ফেলতে হয়, মানে খালি গায়ে লিঙ্গ স্পর্শ করতে হয়। অন্যান্য দর্শনের ক্ষেত্রে এরকম নিয়ম নেই। আমি এগুলো স্পেশাল দর্শনের কথা বললাম, টিকিট না কেটেও ফ্রিতেও দর্শন করতে পারেন। এবার বলি দর্শনের টাইমিংয়ের কথা। দর্শন সকাল 6টা থেকে বেলা 3:30 পর্যন্ত হয়, আবার
সন্ধে 6টা থেকে রাত 10টা পর্যন্ত। তবে রাত 9টারটাই লাস্ট দর্শনের টিকিট। এখানে হুন্ডি আছে, যেখানে আপনারা যা খুশি দান করতে পারেন। এই মন্দিরে আধার কার্ড মাস্ট, অথবা আপনাদের কোনো গভর্নমেন্ট আইডি কার্ড। দর্শনের পর এক্সিট গেটের কাছে আপনারা প্রসাদ সংগ্রহ করতে পারেন। জলের প্যাকেটও দেওয়া হয়। আর লাড্ডুর দাম 50 টাকা। এখন বাজে প্রায় 10:30। লাড্ডু কাউন্টারে কাউকে খুঁজে পেলাম না, তাই আমাদের প্রসাদ নেওয়া হলো না। দুপুরবেলা আপনারা অন্ন প্রসাদও গ্রহণ করতে পারেন। শ্রীসাইলা দেবাস্থানমসের আন্ডারে যেসব ট্যুরিস্ট লজগুলো আছে সেখানেও এই প্রসাদ ডিস্ট্রিবিউট করে। মন্দির থেকে বেরোলাম, খুব সুন্দর দর্শন করলাম, শুয়ে মাথা ঠেকিয়ে প্রণাম করলাম। বন্ধুরা, আমরা স্পর্শা দর্শনমের টিকিট কেটেছিলাম। মোটামুটি 45 মিনিটের মতো লাগলো দর্শন করতে। ভিড় না থাকলে 150 টাকার টিকিটেও আপনাদের খুব তাড়াতাড়ি দর্শন হয়ে যাবে, চাপের ব্যাপার নেই। কিন্তু কার্তিক মাসে ভিড়টা খুব হয়। ও, আপনাদের তো আরেকটা ইম্পর্টেন্ট কথা বলা হয়নি, সেটা হলো মহাদেব আর পার্বতীর এরকম নাম কেন, আপনারা কি জানেন? এই নাম ঘিরে অনেকের অনেক রকম মত। কেউ মনে করেন যে শিবের নাম মল্লিকার্জুন রাখা হয়েছে কারণ উনি অর্জুন গাছ রূপে আবির্ভূত হয়েছিলেন আর জুঁই ফুলের দ্বারা আবৃত ছিলেন। আবার অনেকে মনে করেন যে এই শিবলিঙ্গকে জুঁই ফুলে পুজো করা হয় বলে তার নাম মল্লিকার্জুন। তেলেগুতে জুঁই ফুলকে মল্লিকা বলা হয়। এক সময় অরুণাসুরকে বধ করেছিলেন পার্বতী, প্রচুর ভ্রমর বা মৌমাছির রূপ ধারণ করে, আর সেই কারণেই তার নাম ভ্রমরাম্বা দেবী। বন্ধুরা, আপনাদের মতে কারণটা কি হতে পারে সেই মতামতটা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। এখন প্রায় 11:15 বাজে আর রাস্তা পুরো ফাঁকা হয়ে গেছে, তাই এখন ডিনারের জন্য লোকাল রেস্টুরেন্ট থেকে যা কিছু পার্সেল করিয়ে নিয়ে লজে ফিরব। আগামীকাল কিছু লোকাল সাইট সিইং করে বেরিয়ে পড়ব হায়দ্রাবাদের পথে। এখানেই ভিডিওটা শেষ করছি। আপনাদের সাথে আবার আমার দেখা হবে পরের ব্লগে। এই ট্রিপে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।